ভাঙনের সাথে হিসাব বিজ্ঞানের গভীর সম্পর্ক বিদ্যমান। হিসাব বিজ্ঞানের জন্মলগ্ন থেকেই এই চিত্রটি হয়ে আসছে। যেখানে দুর্নীতি, যেখানে হিসাবের অনিয়ম, যেখানেই নিয়ন্ত্রণের অভাব, সেখানে হিসাব বিজ্ঞানের নতুন নতুন প্রেক্ষাপট উন্মোচিত হয়ে এসেছে। লুকা প্যাসিওলির সময়কার কথাই না হয় ধরা যাক। মালিক কর্মচারীদের সম্পর্ক যখন অবিশ্বাস আর অবনতির পর্যায়ে চলে গেছে, তখনই একটি বিজ্ঞানসম্মত এবং নির্ভুল হিসাব ব্যবস্থার তীব্র প্রয়োজনীয়তা অনুভূত হয়েছে। এরই কারণে হিসাব বিজ্ঞান হিসেবে দুতরফা দাখিলা পদ্ধতি গ্রহণযোগ্যতা পায়। হিসাব বিজ্ঞান তো আসলো, কিন্তু এর নীতিমালা আসে আরো পরে, যখন নেমে আসে আরেকটা ধস। 1929 সালে যুক্তরাষ্ট্রে এরকমই একটি ঘটনা ঘটে। কোম্পানিগুলো বিনিয়োগকারীদের আকৃষ্ট হাসিল করার উদ্দেশ্যে হিসাবে উল্টাপাল্টা করতে থাকে। তারা শেয়ার হোল্ডারদের দৃষ্টি আকর্ষণ করার জন্য মন গড়া হিসাব রাখার মাধ্যমে মুনাফা অনেক বাড়িয়ে দেখায়, যার কারণে শেয়ার মূল্য অনেক বেড়ে যায়। পরবর্তীতে হিসাবের বাস্তব চিত্র ফুটে ওঠার আগেই অসংখ্য শেয়ার হোল্ডাররা নিঃস্ব হয়ে যায়। এতে শেয়ার বাজার ধস ও অর্থনৈতিক মন্দার কারণে কোম্পানিগুলোর আর্থিক অবস্থা খারাপ হয়ে যায়। প্রতিষ্ঠিত হিসাব বিজ্ঞান নীতিমালা না থাকার কারণেই এমনটা হয়। তখনই সর্বপ্রথম হিসাব বিজ্ঞানের জন্য একটি আইনি নীতিমালার তীব্র প্রয়োজনীয়তা অনুভব করা হয়। হিসাব বিজ্ঞান একটি তথ্য ব্যবস্থা, অর্থাৎ হিসাব বিজ্ঞান সংশ্লিষ্ট পক্ষসমূহকে প্রয়োজনীয় তথ্য সরবরাহ করে থাকে। এই তথ্য অবশ্যই বোধগম্য হতে হবে, বিজ্ঞানসম্মত হতে হবে, নির্ভুল হতে হবে, আইনসম্মত হতে হবে, সর্বজন গ্রহণযোগ্য হতে হবে এবং নিরপেক্ষতার গুণে গুণান্বিত হতে হবে। তথ্য তখনই পক্ষপাতদুষ্ট, ত্রুটিপূর্ণ এবং উদ্দেশ্য প্রণোদিত হয়ে থাকে যখন তা প্রক্রিয়াকরণের সময় কোনো নিয়ম নীতি মানা হয় না। এখানে আমরা যেটা ব্যাপারটা দেখব যে আসলে হিসাব বিজ্ঞানে যে প্রতিষ্ঠিত যে নিয়ম নীতিগুলো আছে, এগুলোর মধ্যে থেকে আমাকে হিসাব রাখতে হবে। এর বাহিরে আমি যেতে পারবো না বা আমি যাব না। আমি এই না যাওয়াটাকে অ্যাকাউন্টিং এ ইথিক্স বলা হয়। অ্যাকাউন্টিং এর মূল্যবোধ বলতে কি বোঝায়? এটা কি বোঝায়? যে আমি প্রতিষ্ঠিত নিয়ম নীতির বাইরে যাব না। সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন মানে স্যাক সংক্ষেপে হলো আমেরিকা সরকারের প্রতিনিধি, যা আমেরিকার অর্থবাজার এবং হিসাব বিজ্ঞানের অভিভাবকের দায়িত্ব পালন করে। আমেরিকাতে আমেরিকান ইনস্টিটিউট অফ সার্টিফাইড পাবলিক অ্যাকাউন্টস AICPA হলো সেখানকার হিসাব বিজ্ঞান ও পেশাজীবীদের বড় সংগঠন। স্যাক এর সুপারিশ ক্রমে AICPA 1939 সালে কমিটি অন অ্যাকাউন্টিং প্রসিডিউর ক্যাপ নামে এবং 1959 সালে অ্যাকাউন্টিং প্রিন্সিপালস বোর্ড সংক্ষেপে এপিবি নামে প্রতিস্থাপিত হয়। 1973 সালে এপিবি ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডস বোর্ড FASB নামে একটি অলাভজনক প্রতিষ্ঠান রূপ লাভ করে, যা স্যাক এর তত্ত্বাবধানে জনস্বার্থে গ্যাপ প্রণয়ন করে। জেনারেলি অ্যাকসেপ্টেড অ্যাকাউন্টিং প্রিন্সিপালস বলতে আমরা যেটাকে চিনে থাকি, সংক্ষেপে যেটা গ্যাপ বলা হয়, এই যে প্রণয়ন করলেন ইনারা। পৃথিবীর বিভিন্ন দেশ FASB প্রণীত গ্যাপের হিসাব বিজ্ঞানগুলোর বেশিরভাগই গ্রহণ করে নেয়, যার কারণে ইংল্যান্ড, আমেরিকা এবং কানাডার যৌথ প্রচেষ্টায় এবং পৃষ্ঠপোষকতায় 1973 সালে ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড কমিটি IASC প্রতিষ্ঠা লাভ করে, প্রণয়ন করে আন্তর্জাতিক হিসাব মান ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডস IAS। এই যে ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডস, যা 1973 সাল হতে 2000 সালের ডিসেম্বর পর্যন্ত অ্যাক্টিভিটি হিসাব মান প্রকাশ করে। এই IAS এটাই পরে BAS নামে বাংলাদেশ অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড নামে প্রচলিত ছিল, কিন্তু পরে এটা বাতিল করে দেয়। কারণ বলছিল যে আপনারা তো আমাদের মানে সবগুলো রুলস তো আমাদেরই নিচ্ছেন, আন্তর্জাতিক ফান্ড আমাদেরই নিচ্ছেন, আপনারা তো চেঞ্জ করছেন না, তো শুধু আপনাদের BS নামটা হলো কেন? পরে এই কথার পরিপ্রেক্ষিতে পরে BS নামটা বাদ দিয়ে IASC পরে অ্যাকসেপ্ট করে নেয়, IAS নামেই চালু করে দেয়। তবে IASC যে ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডস বোর্ড IASB নামে 2001 সালের 1 এপ্রিল তারিখে পুনর্গঠিত হয়ে আত্মপ্রকাশ করে। IASB এর প্রকাশিত আর্থিক প্রতিবেদনের মান ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ডস বা IFRS নামে অভিহিত। আমাদের যে IAS এর কথা যে বলেছি, IAS কিন্তু এখন আর নেই, এখন সবকিছু IFRS নামেই প্রচলিত হয়ে আসছে।